নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের দ্বিতীয় পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। প্রথম পাঠে আমরা লেখক পরিচিতি এবং গল্পের কিছুটা করেছিলাম। আমরা করেছিলাম যে এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই, এ পর্যন্ত হয়েছিল। তারপর থেকে আমরা দ্বিতীয় পাঠে পড়ব। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। ফরমাশ এলো, ফরমাশ মানে অনুরোধ, একটা অনুরোধমূলক প্রস্তাব এলো। ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি। তাহলে এই যে গল্পকথক অঙ্ক নিয়ে যার আতঙ্ক ছিল, এখন কলেজে বাংলা পড়ান, এখন একটু লেখালেখিও করেন, লেখক হিসাবে নামডাক হয়েছে, আমরা দেখতে পাবো। এবার আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি। আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই। একটা ফরমাশ এসছে, একটা অনুরোধ এসছে, ছেলেবেলার গল্প শোনাতে পত্রিকার পক্ষে একটা অনুরোধ এসছে, কিন্তু আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে হবে। তাহলে এমন কোনো স্মরণীয় ঘটনা, মনে রাখার মতন কোনো স্মরণযোগ্য কোনো ঘটনা হয়নি যে আসর করে, মানে সভা করে, মজলিস করে লোককে শোনাতে পারি, এমন কোনো ঘটনা নেই জীবনে। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। কর্তৃপক্ষ অর্থাৎ সেই যে পত্রিকার কার্য সম্পাদকগণ, পরিচালকবৃন্দ, কর্তৃপক্ষ অর্থাৎ যারা, কিছুতেই ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেন না, অতএব তাকে ছাড়বে না। ইন্দ্র বলতে স্বর্গের দেব রাজেন্দ্র, চন্দ্র চাঁদ, এক্ষেত্রে চন্দ্র দেবতা, মিত্র মানে বন্ধু, আর বরুণ হচ্ছে সমুদ্র, জল, বৃষ্টি বা দেবতা। আর সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ বলতে সাহিত্যের রথী, মহারথী অর্থাৎ খ্যাতনামা সাহিত্যিকদের কথা বলা হয়েছে এখানে। খ্যাতনামা সাহিত্যিকরা বিশেষ পাত্তা দেয় না, এই ছোটোখাটো এই লেখক এখানে যে বাংলার কলেজে পড়ান যিনি, তিনি বলছেন যে সাহিত্যের বিশেষ তাদের পাত্তা দেয় না বলে কর্তৃপক্ষ তাকে ছাড়ছে না, তার স্মরণীয় ঘটনা কিছু একটা বলতে হবে। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয় লিখতে পারি, ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। স্পর্ধা মানে দর্প, বড়াই, আত্মকথা, নিজের কথা, তাহলে সেটা খুব একটা স্পর্ধার মতন হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম, তাহলে ওটা হচ্ছে প্রীতির ব্যাপার, ভালোবাসার ব্যাপার, সেটা পদমর্যাদার নয়, মানে পদগৌরবের নয়, যে সেটা নিয়ে বেশি আমি একটু গৌরব করলাম, অন্যের আঘাত বা নানা রকম ব্যাপার হবে, সেরকম নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম, মনে এলো মাস্টারমশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়ে। সেই মাস্টারমশাই যে ভয়ঙ্কর বিভীষিকাময়, খসখস করে খুব তাড়াতাড়ি অঙ্ক কষে দিত, সেই মাস্টারমশাইয়ের কথা। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। লিখবার সময় কল্পনার খাত কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। তাহলে লিখবার সময় কিছুটা খাদ মিশাল, অর্থাৎ গল্পের মধ্যে কিছুটা অন্য কিছুও মিশিয়ে দিল। মানে যেরকম সোনার উপর মিশ্রিত অন্য ধাতু দিয়ে নকল করা হয়, সেই বলা হয় যে খাদ, সেই খাদ মিশিয়ে দিল কিছুটা গল্পের মধ্যে, অর্থাৎ মনের কথা, মন গড়া কথাও কিছু মিশিয়ে দিল। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিল। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া পড়তে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। তাহলে অহেতুক তাড়না করে, তাড়না মানে পীড়ন, প্রহার, শাসন করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। অর্থাৎ ওই যে মাস্টারমশাই অঙ্কে খুব বকাবকি করতো, তাড়না করতো, করে কি লাভ হয়েছে, তাদের অঙ্ক শিখতে পারেনি, অঙ্ক ছেড়ে পালিয়েছে একরকম। তা সেই কথাই বলছে, অহেতুক তাড়না করে, পীড়ন করে কখনো করা যায় না, মানে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, তাহলে গাধাটাই পঞ্চত্ব পায়, মানে মৃত্যু হয়। পঞ্চত্ব মানে মৃত্যু হয়। তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেনি, বরং যা শিখেছিলাম তাও ভুলে গেছি, অর্থাৎ যা শিখেছিল সেটাও ভুলেছি। এখন 2 আর 2 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে।
এই সমস্ত কিছু লিখলেন এবং একটু সদুপদেশ বর্ষণ করেছিলেন এই সব ব্যাপারগুলো। পত্রিকা কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছে। সাম্মানিক অর্থ, দক্ষিণা মানে সাম্মানিক অর্থ। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। তাহলে মাস্টারমশাইয়ের কাছ থেকে এই 10 টাকাই লাভ, অর্থাৎ মাস্টারমশাইয়ের কাছ থেকে মাস্টারমশাইয়ের বিষয় লেখার পর পত্রিকা অফিস থেকে যে 10 টাকাটা পেলেন, তাহলে অঙ্ক তো কিছু শিখতে পারলো না মাস্টারমশাইয়ের কাছ থেকে, বরং অঙ্কটা ভুলে গেছে। 2 যোগ করলে 4 হয় না 5 হয়, সেটাও এখন সন্দেহ হয়। সেই জন্য বলছে মাস্টারমশাইয়ের কাছ থেকে যেটুকু পেলাম এই নগদ লাভ, অর্থাৎ এই টাকাটা লাভ করলাম। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে বলা হয় নগদ। তাহলে নগদ লাভ কি হলো? ওই দক্ষিণাটা। আর মাস্টারমশাই কথা লিখেই তো পেলো টাকাটা, সেই জন্যই বলছে এটা নগদ লাভ হলো। তারপর আরো অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টারমশাইকেও। সে লেখার কথাও ভুলে গেছে, মাস্টারমশাইকেও ভুলে গেছে। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। আস্তে আস্তে বয়স বেড়েছে, মাস্টারমশাইকে ভুলে গেছে। বিনিদ্র রাত্রি যাপন অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে যে না ঘুমিয়ে রাত কাটানো, সে সমস্যাও দেখা দিয়েছে। বয়স হলে যেটা হয় অনেকের, রাতে ঘুম আসে না, রাতে জেগে কাটাতে হয়, সেরকমও সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। বর্তমানের দাবি অর্থাৎ বর্তমান দাবি এত বেশি যে স্মৃতি বা অতীতের দিকে তাকানোর সময় নেই। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। তাহলে এমন সময় বাংলাদেশের এক প্রান্তের একটা কলেজ থেকে একটা ডাক এলো। কিসের ডাক? ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। তাহলে ওখানে একটা বার্ষিক উৎসব রয়েছে, বাৎসরিক একটা উৎসব রয়েছে, সেইখানে যেতে হবে এবং বক্তৃতা দিতে হবে। আতিথ্য নিতে যেতে হবে এবং বক্তৃতা দিতে যেতে হবে। আতিথ্য নিতে যাওয়া মানে এখানে অতিথির সেবা পেতে যেতে হবে, অর্থাৎ তাকে তারা ডেকেছে, তাকে সম্মান দেবে এবং সেখানে বক্তৃতা দিতে হবে। এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায়। এই ধরনের নেমন্তন্ন তারা নিয়ে যায়, আবার পৌঁছে দিয়ে যায়, তারপরে বিনা পয়সা একটু বেড়ানো যায়। এছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। রাজোচিত অর্থাৎ রাজার উপযুক্ত, সম্বর্ধনা মানে অভ্যর্থনা, সম্মান প্রদর্শন মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। চড়ুই পাখিও রাজহংসের সম্মান পায়। চড়ুই পাখি খুব সামান্য একটা ছোট্ট পাখি, মানুষের ঘরে আশপাশে বাস করে, ছোট্ট একটা পাখি। রাজহংস হচ্ছে রাজহাঁস, মানে এখানকার চড়ুই পাখিও রাজহংসের সম্মান পায় বাইরে গেলে পরে কলকাতা থেকে কোথাও। তাহলে কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ, সুখ বহন করে নিয়ে আসে, ততই আনন্দের, ততই সুখের হয়। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। তাহলে গিয়ে পৌঁছতেই কি হলো? সেখানে চা খাবারের আতিথেয়তার উৎসব। তাহলে সাংঘাতিক উচ্ছ্বাস দেখা দিল। উচ্ছ্বাস মানে উল্লাস, প্রবল ভাবাবেগ তাকে নিয়ে, অর্থাৎ সেই লেখককে নিয়ে, সেই অধ্যাপক কলেজের পড়ানোর সেই মাস্টারমশাইকে নিয়ে আতিথেয়তার অর্থাৎ অতিথির সেবার প্রচণ্ড উচ্ছ্বাস উল্লাস দেখা দিল। ছেলেরা তো এলোই, 2-4 জন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। সম্ভ্রান্ত বলতে এক্ষেত্রে কি বোঝাচ্ছে? অভিজাত, পদমর্যাদা সম্পন্ন লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। বিনয়ের সঙ্গে বিনীতভাবে আলাপ করে গেলেন, পরিচিত হয়ে গেলেন, কথাবার্তা বলে গেলেন। এখন এমনকি খানকয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। এমনকি খানকয়েক অটোগ্রাফের খাতা, অটোগ্রাফ মানে স্বাক্ষর বা সই, অনেকে বিখ্যাত ব্যক্তিদের স্বাক্ষর তার খাতায় রাখে, সেই ব্যাপার আর কি। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল? সে যেন কে ভেবেছিল সে কথা এর আগে, যে স্বাক্ষর চাইছে, অটোগ্রাফ চাইছে। এবং রোমাঞ্চিত কলেবরে, কলেবর মানে দেহ, অত্যন্ত রোমাঞ্চিত উত্তেজিত দেহে স্বাক্ষর এবং বাণী বিতরণ করছে। স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী অর্থাৎ উপদেশও দিয়ে যাচ্ছে, বিতরণ করছেন, বিলিয়ে যাচ্ছেন। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। জাঁকিয়ে বেশ জমকালো, বেশ গরম করা
আড়ম্বরপূর্ণ বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে 12টা উদ্ধৃতি দিলুম, আর একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শয়ের নামে, আর একটা ইংরেজি কোটেশন উদ্ধৃতি বার্নার্ড শয়ের নামে। প্রখ্যাত আইরিশ নাট্যকার বার্নার্ড শ 1925 সাহিত্যের নোবেল পুরস্কার পান বার্নার্ড শ। সে তার নামেও কোটেশন উদ্ধৃতি চালিয়ে দিলেন। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যতটা টেবিলে একটা প্রকাণ্ড মানে সেই জাগ্রত হলে যখন সে টেবিলে নিদারুণভাবে জাগ্রত হতে বললেন, ভীষণভাবে জাগ্রত হতে বললেন, জেগে উঠতে বললেন। কাদের? দেশের তরুণদের। বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। বেশ একটা ঘুষি মেরে টেবিলের মধ্যে বেশ চিৎকার করে উদাত্ত কণ্ঠে বক্তৃতা শেষ করুন। ফুলদানিটা কোনো রকমের রক্ষা পেল। টেবিলের মধ্যে একটা ফুলদানি ছিল, ওই ঘুষি মারার জন্য প্রায় পড়ে ভেঙেই যাচ্ছিল, রক্ষা পেল। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জন্য, আর সেই বক্তৃতা শুনে হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জন্য, মানে প্রচুর হাততালি পেল, ভালোবাসা হাততালি পেল। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন। আপনি যেমন ষাড়গর্ভ তেমনই সুমধুর। তাহলে আপনি যেমন ষাড়গর্ভ অর্থাৎ অন্তঃসার বিশিষ্ট উৎকৃষ্ট গুণযুক্ত, তেমনই সুমধুর অর্থাৎ খুব সুন্দর। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। তা আজকে শরীরটা ভালো নেই, সেই জন্য খুব একটা মনের মতো করে বলতে পারলো না। শরীর ভালো থাকলে আরও ভালো বলতে পারতো। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? সেই ছেলেরা ভাবছে শরীর ভালো থাকলে তো মানে কথাই নেই, আরও অর্থাৎ প্রলয় হয়ে যেত। তাহলে প্রলয় হয়ে যেত যদি শরীর ভালো থাকতো। প্রলয় মানে সৃষ্টিনাশ, সম্পূর্ণ ধ্বংস, মানে এতেই অবস্থা। আর ওরকম ভালো থাকলে তো আরও অনেক কিছু ঘটে যেত। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটা সর্বার্থ সাধক বক্তৃতাই, সর্বার্থ সাধক মানে সমস্ত প্রয়োজন পূর্ণ করে এমন, সর্বার্থ সাধক সমস্ত প্রয়োজন পূর্ণ করে এমন বক্তৃতাই আমার সম্বল, এটাই আমার সম্বল, মানে পুঁজি, এটাই আমার একমাত্র পুঁজি। রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। তার মানে রবীন্দ্র জন্মোৎসব থেকে রবীন্দ্র জন্মোৎসব, রবীন্দ্রনাথের জন্মের উৎসব, আবার বনমহোৎসব, বনমহোৎসব মানে বৃক্ষরোপণ উৎসব পর্যন্ত এই একটা বক্তৃতাই এদিক ওদিক করে চালিয়ে দেয়। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। স্তুতিতে অর্থাৎ প্রশংসায় স্ফীত হয়ে, স্তুতিতে মানে প্রশংসায়, স্ফীত হয়ে মানে ফুলে ফেঁপে উঠেছে, এমন এত প্রশংসা পেয়েছে বেশ ফুলে ফেঁপে উঠেছে। চায়ের পেয়ালায় মানে চায়ের কাপে চুমুক দিয়েছে, এমন সময় একটি ছেলে এসে খবর দিল এক বৃদ্ধ ভদ্রলোক, বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, প্রিন্সিপাল কি বললেন? বেশ তো, ডেকে আনো এখানে। তাহলে প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে নিয়ে আসো। প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ, ডেকে নিয়ে আসো। ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। তাহলে তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতা নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন। তাহলে আমার বক্তৃতা শুনে কেউ অভিভূত হয়েছেন, বিহ্বল হয়ে পড়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো আমি যাচ্ছি। তাহলে সেই দাক্ষিণ্য পুলকিত চিত্তে অর্থাৎ সেই সৌজন্য এবং আনন্দিত মনে, পুলকিত মানে আনন্দিত মনে, চিত্ত মানে মনে, আমি বললাম আচ্ছা চলো দেখা করাই যাক, আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা। হলের বাইরে ছোট একটা মাঠ ছিল, সেই মাঠটা একটা তরল অন্ধকারে ঢাকা। তাহলে সেই মাঠে সে বেরিয়ে এলো, বলছে এত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেল না, এটা আমাদের স্বাভাবিকভাবে হয়। খুব আলো, ঘরের মধ্যে আলো ছিল, মঞ্চে আলো টালো ছিল, সেখান থেকে বেরিয়ে এসে বাইরে ওইটা অন্ধকার, বলছে মাঠটা যেন তরল অন্ধকারে ঢাকা, মানে হালকা একটা অন্ধকারে ঢাকা রয়েছে, সেখানে এসে কিছু দেখতে পেল না। তারপর চোখে পড়লো মানুষটিকে,
প্রথমে দেখতে পাইনি, তারপর মানুষটাকে চোখে পড়লো। কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। একটু কুঁজো হয়ে গেছে, কিন্তু লম্বা চেহারা, মাথায় সাদা চুলগুলো চিকমিক করছে। এরম অবস্থায় সে এলো। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলুম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে, সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। তাহলে এখানে যে তাকে কেউ ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়ে ওই গলার স্বরটা আশ্চর্য। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। তাহলে একটা অদ্ভুত একটা শিহরণ দেখা দিল। তাহলে অদ্ভুত লাগলো কেন? শিহরণ মানে রোমাঞ্চ, একটা ডাক, গলাটা যেন চেনা লাগছে, স্বরটা ভীষণ চেনা, মানে ভয়ঙ্করভাবে তার যেন একটা কিরকম অদ্ভুত হলো। বুকের ভেতর একটা শিহরণ হলো। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। মানে সে বলার আগেই বললো, হ্যাঁ চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলার বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। তাহলে ছেলেবেলা ওই ডাক শুনে বহুদিন তার গায়ের রক্ত হিম হয়ে এসেছে, ঠান্ডা হয়ে এসেছিল। ওই ডাক শুনে হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়ে ছিল মনের চোরাকুঠুরিতে। তাহলে সেই কঙ্কাল মানে দেহের খাঁচা, অস্থিপঞ্জ। তাহলে সেটা মনের চোরাকুঠুরিতে, অর্থাৎ গুপ্ত কক্ষে লুকানো ছিল, লুকানো ঘরে, মনের চোরাকুঠুরিতে লুকানো ছিল। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। তাহলে বিদ্যুতের আলোর মতো উদ্ভাসিত, আলোকিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। তাহলে প্রণাম করলো, মাথা পায়ে নেমে এলো। মাস্টারমশাই আপনি? মাস্টারমশাই বলুন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। যশস্বী মানে কীর্তিমান, কীর্তিমান খ্যাতিসম্পন্ন হও। রিটায়ার করার পর এখানে এসে মাথা বুঝেছি। এবার সেই মাস্টারমশাই বলছেন যে রিটায়ার করার পর এখানে এসে মাথা বুঝেছি, এখানে ঠাঁই নিয়েছেন। মাথা বুঝেছি মানে এখানে রয়েছেন, বসবাসের ব্যবস্থা করেছি, মাথা বুঝেছি। বাড়ি থেকে বেরোই না, বাহির হই না। বেরোই মানে বাহির হওয়া, বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। এমনি বেরোয় না, বয়স হয়ে গেছে, আজ বক্তৃতা করবে বলে ছুটে এসেছি। খুব ভালো বলেছে সুকুমার, খুব খুশি হয়েছি। খুব ভালো বলেছে, খুব খুশি হয়েছে কিন্তু মাস্টারমশাই। কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। ছুরির ফলা মানে তীক্ষ্ণ প্রান্ত, অর্থাৎ এত বুদ্ধি ছিল সে, মানে ছুরির ফলার মতন ঝকঝক করত। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্ব নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। তাহলে আমার বক্তৃতার এই ফাঁপা ফানুস মানে অন্তঃশ্বাস শূন্য, শূন্য গর্ভ বেলুনের মতো বক্তৃতা দিয়েছি। অর্থাৎ ওই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যে মানুষটাকে, তাকে যদি আমি এই ফাঁপা ফানুস দিয়ে অন্তঃশ্বাস শূন্য একটা বক্তৃতা দিয়ে ভোলাতে পারি, তাহলে সেটা আমার কৃতিত্ব নয়, মানে আমি যে ভালো বক্তৃতা দিয়েছি তা নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। অর্থাৎ বয়সকালে আজকে এই অবস্থা হয়েছে। অপরাধীদের মতো চাইলুম না স্যার আপনার সামনে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না, বলতে গেছে না স্যার আপনার সামনে। অপরাধীদের মতো চাইলো, তার নিজেকে খুব খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজে। কেন? তার কারণ এইরকম একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ আজকে এসে আমার সামনে বলছে ভালো বক্তৃতা দিয়েছে, আর আমার এই অন্তঃশ্বাস শূন্য বক্তৃতা। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন এক জীর্ণ পত্রিকা। শত ছিন্ন মানে নানা স্থানে ছেঁড়া, ছিন্ন বিচ্ছিন্ন, জীর্ণ, বহু ব্যবহারে ক্ষয়প্রাপ্ত, জীর্ণ। তাহলে সেই শত ছিন্ন জামার পকেট থেকে বের করলো শত ছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালো। তাহলে একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালো, মানে সেই কাগজটা বের করেছে পকেট থেকে, ছিঁড়ে গেছে অনেক দিনের পুরনো। পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই,
বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। অর্থাৎ সেই যে গল্পটা লিখেছিল পত্রিকার কর্তৃপক্ষের অনুরোধে, যেখানে মাস্টারমশাইয়ের বকাঝকা পীড়ন করেই পড়ানো হয় না, শেখানো যায় না, সেই বিষয়টা রেখে দিয়েছে উনি। কাগজের টুকরোটা ছেলে এনে দেখিয়েছিল, কেটে সেটা পকেটে রেখে দিয়েছে। সবাইকে দেখাতে দেখাতে সেটা নষ্ট হয়ে গেছে, তবু যত্নে রেখে দিয়েছে। সবাইকে দেখিয়ে বলে, আমি লেখা দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো। অর্থাৎ আত্মগ্লানি মানে অপরাধ বোধ, অপরাধের জন্য ধিক্কার, আত্মগ্লানিতে মিশে যেতে ইচ্ছা করলো। একটা কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু মুখে কথা ফুটলো না। কিছু একটা বলতে চাইলো, কিন্তু মুখে কথা ফুটলো না। মাস্টারমশাই গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেরকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে। তাহলে সেই লেখাটাও সঙ্গে সঙ্গে থাকে মাস্টারমশাই। দু একজন বলে, যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, এ তো শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। কত স্নেহ জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর বলতে পারলে না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিল। আবছা যে আলোটা বাইরে আলোর থেকে, ঘরে আলোর থেকে বেরিয়ে এসে সেখানে এসেছিল, তার ফলে কি হয়েছিল, অন্ধকার লাগছিল। কিন্তু অনেকক্ষণ ওই আবছা আলোয় থাকায়, যে যে তরল আলোর কথা বললো, সেই আবছা আলোয় থাকায় অভ্যস্ত হয়ে গিয়েছিল, উঠেছিল। দেখলুম মাস্টারমশাই চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। তাহলে সেই একটা মানে স্নেহ, মমতা, ভালোবাসার মানে বাৎসল্য, ভালোবাসা, স্নেহ, মায়ার একটা অপার সমুদ্রে এসে দাঁড়িয়েছি। মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, বিশাল সমুদ্র। সেখানে শুধুমাত্র স্নেহ আছে, ভালোবাসা আছে, ক্ষমা আছে। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই স্নেহ কোটি মণিমাণিক্য, বহুমূল্য রত্ন দিয়ে পরিমাপ করা যায় না সেই স্নেহের। সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতেও বেশি, তাহলে সব ধন সম্পত্তি ঐশ্বর্যের চাইতেও সেটা বেশি। সেই ক্ষমা বলছে, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। তাহলে সেই ক্ষমা কুবেরের মানে, কুবের মানে ধনের দেবতা কুবের। কালিদাসের মেঘদূত কাব্যে কুবেরের কথা উল্লেখিত আছে। তাহলে সে ধনের দেবতা, তার যে যত ধন সম্পত্তি, সেই ধন সম্পত্তি ভাণ্ডার দিয়েও সেই ক্ষমাকে মাপা যাবে না। আমি তাকে 10 টাকার বিক্রি করেছি, তাহলে আমি তাকে সেই 10 টাকায় বিক্রি করেছিল। এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখব। তাহলে সেই যে লেখাটা মাস্টারমশাই সম্বন্ধে লিখেছিল, তারপরে 10 টাকা পেয়েছিল, সেটাই বলছে আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। অথচ উনি এখন আমাকে যে ক্ষমা, যে স্নেহ, যে মমতা, যে ভালোবাসা উনি আমাকে দিলেন, বলছে তো আমাকে অপরাধী করে দিল। এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো। কি সুন্দর, কি সুন্দর করে গল্পের সমাপ্তি ঘটল। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের দ্বিতীয় পাঠ এই পর্যন্তই।